হাই এভরিওয়ান, আজকে আপনারা বুঝতে পারছেন আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব এবং আমার সামনে একজন বসা আছেন আইএসএ যিনি 7 পেয়েছেন এবং ক্র্যাশ দেখেই আপনারা অনুমান করতে পারছেন আসলে আইএসএ 7 পাওয়াটা কি সহজ না কঠিন এবং আপনাদের মধ্যে আসলে কারা কারা আইএসএ 7 পেতে চান। এবং আমার বিশ্বাস রাশিদ স্যারের বিদেশে যাওয়ার কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। উনি ভালো একটা দেশে যেতে পারবেন, ভালো ইউনিভার্সিটিতে উনি যেতে পারবেন। ওনার এই আইএসএ জার্নিতে উনি কিভাবে 7 অর্জন করেছেন আজকে আমরা একটু কিছু গল্প আমরা করব। সো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আইএসএ আপনার জার্নি এবং আপনার শুরু থেকে কেমন ছিল? আপনি কি প্রথমেই মনে করেছেন আসলে 7 স্কোর পাওয়াটা আপনার জন্য সহজ হবে না নাকি কঠিন হবে? না, আসলে আমি আইএলটিএস সম্পর্কে জানতে পারি যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম 3rd 4th ইয়ারে। সো অনেকে আমার সাথে অনেকে যারা 3rd ইয়ার 4th ইয়ারে যারা ক্রেডিট ট্রান্সফার করে বিদেশ শুরু করলো, তো তারা বললো যে আইএলটিএস দিতেছে আইএলটিএস লাগবে। সো আমি বললাম যে আইএলটিএস সব জায়গায় শুধু আইএলটিএস, বাইরে যেতে হলে আইএলটিএস লাগে। ওকে, সো তখন অনেকে জানতাম যে 5, 6 এরকম, অনেকে পাচ্ছে 7 একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, অনেক হার্ড। তো তখন নিজের কাছে মনে হইতো একটা ভালো স্কোর করা আসলে খুবই দরকার, পারবো কিনা, অনেক নার্ভাসনেস কাজ করতো, কত আমার লেভেল কত, সেগুলো নিয়ে অনেক চিন্তা হইতো। সো আসলে তারপরে নিজের লেখাপড়া এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো চিন্তা করলাম যখন গ্র্যাজুয়েশন শেষ করবো একসাথে একটু আইএলটিএসকে টাইম দিব, তারপর দেখা যাবে। সো সেভাবেই আইএলটিএস সম্পর্কে জানা শুরু। তারপরে আশেপাশে মানুষ যারা বাইরে যাওয়া শুরু করলো সবাই আইএলটিএস দিল, অনেকের 0.5, 6, 7, অনেকে 8ও পাইছে আমার সাথে। সেরকম শুনে আইএলটিএস সম্পর্কে একটা ফ্যাসিনেশন কাজ করলো। তো অনেকেই আমার কাছের মানুষজন যারা আইএলটিএস করছে হেক্সাস থেকে করছে, কারণ সিলেটও তো হেক্সাস অনেক বড় একটা নাম, সবাই চিনে হেক্সাস ইন্দাবাজার। সো সেখান থেকে চিনে আর কি। তো আমার যখন গ্র্যাজুয়েশন শেষ হলো বা এগুলো শেষ হলো, তখন আমি চিন্তা করলাম একটু আইএলটিএস এখন প্রিপারেশন নেওয়া যায়। তো আমি হেক্সাস ইন্দাবাজারের সাথে যোগাযোগ করলাম, এখানে ভর্তি হইলাম অ্যান্ড রেগুলার ক্লাস করা শুরু করলাম। 2025-এ আমি ভর্তি হয়েছিল। সো আমাদের যিনি ইনস্ট্রাক্টর ছিলেন হোমেন স্যার, খুব ভালো একজন মানুষ, অনেক সুন্দর করে পড়ান মাশাআল্লাহ, ওনার স্কিল অনেক ভালো। তো সেখান থেকে পড়া, বাট ফার্স্টে যখন সব কিছু জানা শুরু করছিলাম তখন মনে হয়েছে আসলে যে নর্মাল আমরা যে ইংরেজি একাডেমিক লাইফে ইউজ করি বা রেগুলার যে ইংরেজিগুলো লাইফে ইউজ করি এর সাথে একটু ডিফারেন্স আছে। ঠিক আছে সব কিছু, বাট যাদের একদম বেসিক থেকে ভোকাবুলারি স্ট্রং, যারা একটু স্ট্রং ভোকাবুলারি নিয়ে বড় হয়েছে বা একটু জানে ইংরেজি, তাদের জন্য ওকে, তারা একটা ভালো রেজাল্ট করতেই পারবে। একটু প্র্যাকটিস দরকার, একটু গাইডেন্স দরকার, অ্যান্ড এটার জন্য হেক্সাস ইন্দাবাজার গুড। তারা অনেক ভালো গাইডেন্স দেয়, পরিবেশটা অনেক সুন্দর। স্পেশালি যখন আমি মক টেস্ট দিছি, 2-3টা মক টেস্ট দেওয়ার পরে যখন আমি মেইন এক্সামে বসছি, তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি হেক্সাস ইন্দাবাজারের মক রুমেই বসে আছি, কোনো ডিফারেন্স নাই, সব সমান। ইভেন চেয়ার, টেবিল, এনভায়রনমেন্ট, এভরিথিং, পেপার, পেন্সিল, সব সিস্টেম একদম সমান। আইডি শো করা বা স্পিকিং মক টেস্ট করা যেগুলো যেরকম আমরা দিছিলাম, কোনো ডিফারেন্স নাই। ইভেন আমি যখন লিসেনিং টেস্ট নিয়ে হেডফোনটা হাতে নিয়েছিলাম, সেম একদম সেম হেডফোনস। এর জন্য আমার আসলে নার্ভাসনেস অনেকাংশেই কমে গেছে, কারণ আমি অলরেডি এখানে দিয়ে গেছি। তখন আমার মনে হয়েছিল যে আমি কি আইএলটিএস আসছি, আবার মক টেস্ট দিতে চলে আসলাম। সো এরকম আর কি, জিনিসটা অনেক সুন্দর ছিল। এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে এবং আমি অনেকের সাথে এটা নিয়ে কথা বলছি যে হেক্সাস ইন্দাবাজার এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। অ্যাটলিস্ট কোনো পরিবেশটা সমান, তো স্টুডেন্টের জন্য অনেক ভালো হয়। যখন আপনি একটা এক্সামের আগে আপনি এরকম একটা পরিবেশ ফেস করে যাবেন, তখন আপনার অনেকাংশে পরিচিত মনে হবে। জিনিসটা পরিচিত লাগলে আমাদের একটু সহজ হয় জিনিসটা ইয়ে করতে। আপনাদের 2.5 মাসের একটা কোর্স আইএলটিএস জার্নিটা আপনি সফলভাবে শেষ করেছেন। পাশাপাশি এই কোর্সে অনেকগুলো ফ্যাসিলিটিস ছিল। আপনি কোন কোন ফ্যাসিলিটিসগুলো আসলে নিতে পারছেন? আসলে এই কোর্সের সাথে অনেক কিছু আসছে, যেমন স্পিকিং কেয়ার, রিডিং কেয়ার, রাইটিং কেয়ার, পার্শিয়াল টেস্ট এভরি উইক, অনলাইনে রেজিস্ট্রেশন করে এক্সাম দেওয়া, তারপরে মকও ছিল। সো সব কিছু মিলে এই জিনিসগুলো অনেক ভালো লাগছে। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট কথা, যে পরিমাণ হোমওয়ার্ক, আসলে এই হোমওয়ার্কগুলা যদি কোনো একটা স্টুডেন্ট সিনসিয়ারলি কমপ্লিট করে, ওর রেজাল্ট খারাপ আসার কোনো পসিবিলিটি নেই। এই 2.5 মাস যদি কেউ মানে রেগুলার হোমওয়ার্ক সাবমিট করে,
এবং একটু মনোযোগ দিয়ে যে না আমি একটু নিজের জন্য পড়বো, জাস্ট দায়িত্ব এড়ানোর জন্য আমি লিখে দিলাম করে দিলাম, এরকম না, যে নিজের মতো করে এটা পড়বো, এই ফলো করলেও ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ, এটা আমি এনশিওর করতে পারি। না, যেহেতু আপনি 7 পেয়েছেন এবং এটা আপনি আসলে করার চেষ্টা করেছেন। হ্যাঁ, আমি এটা মনে করি। এরপরেও যারা একটু মনে করছে নিজের কনফিডেন্স কম, তারা স্পিকিং ক্যারিয়ার জয়েন করতে পারে, লিসেনিং ক্যারিয়ার জয়েন করতে পারে, সবগুলাতে ভালো একটা সাপোর্ট পাবে। অ্যান্ড আমি মনে করি এই জন্য পুরা টিমটাই বা পুরা প্রতিষ্ঠানটাই অনেক ভালো, সবকিছুই আছে এখানে। অনেকে ক্লাসের মধ্যে কোনো প্রবলেম হলে দেখা যাচ্ছে স্যার ম্যাম হয়তো ক্লাসে আছেন বা টিচার ইনস্ট্যান্ট পাচ্ছেন না, তাহলে ওনারা সাপোর্ট সেন্টার থেকে হেল্প নিতে পারছেন। আর সব থেকে ভালো দিক যেটা, যেখানে টাইম মেনটেন অনেক সুন্দর, আপনার টাইম, আপনার ব্যাচ টিচার এসে হাজির, ইভেন 10 মিনিট আগে টিচার রেডি। সো এই সব কিছু মেলার আসলে কোনো চান্স নাই আপনি এখানে ফাঁকিবাজি করবেন বা কিছু করবেন। ক্লাস এনভায়রনমেন্টও সুন্দর, স্যাররা বোঝানো অনেক সুন্দর, এন্টারটেইনমেন্টও আছে, যখন আপনি বোরিং হয়ে যাবেন স্যার আপনাদের অনেক এন্টারটেইন করেন। তো সব কিছু মেলায় গুড, ভেরি গুড। সাজেস্ট হেক্সাস ইন দ্য অলওয়েজ। আপনার কি মনে হয় যে হেক্সাসের যে ডিসিপ্লিন গুলো আছে এবং এই ডিসিপ্লিন গুলো আসলে আপনার পার্সোনাল লাইফে আসলে এটা হেল্প করবে কিনা, বা জবের ক্ষেত্রে আসলে এটা হেল্প করবে কিনা ইন ফিউচারে? এই ক্ষেত্রে আমি বলবো যে এখানে রুলস গুলো অনেক স্ট্রিক্টলি মানা হয়। যেমন আপনি আমাদের ক্লাসে কিছু রুলস ছিল যে আপনি ক্লাসে মিস করবেন বা লেট করে আসবেন, আপনার জরিমানা দিতে হবে, এটা দিতেই হবে, নো ম্যাটার হোয়াট, আপনাকে দিতেই হবে। তো এই যে জিনিসগুলো করা, বা একদম ক্লাস শেষে আবার এই জিনিসগুলো দিয়ে সবাইকে গিফট দেয়া, ইন্সপায়ারেশন দেয়া, মোটিভেশন দেয়া, এই জিনিসগুলো অনেক সুন্দর ছিল। এন্ড এই রুলস বা ডিসিপ্লিন মানুষের লাইফে অনেক ইম্পর্টেন্ট এই জিনিস। কেউ যদি লাইফে ডিসিপ্লিন হারাই ফেলেও কখনোই সাকসেস হইতে পারবে না, আমার পার্সোনাল অপিনিয়ন। সো এই ডিসিপ্লিনগুলো যদি কারোর মধ্যে এগুলো সে ধারণ করে, সে শুধু এলএচএস না, যে কোনো ক্ষেত্রে সে ভালো কিছু করতে পারবে। ইভেন এনভায়রনমেন্ট খারাপ হলেও কিন্তু ক্লাস ক্যান্সেল হয় না, এই একটা জিনিস আমার ভালো লাগছে। মানে বৃষ্টির দিনে ক্লাস করতে হবে, যাই হয়ে যাক ক্লাস আছে, ক্লাস মিস হওয়ার কোনো চান্স নাই। তো এই জিনিসগুলো আপনাকে একটা অনুপ্রেরণা দেয় যে জীবনে যে সিচুয়েশন আপনি জান না কেন, আপনার দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। তো এটা একটা ভালো দিক আমার মনে হয়। আপনার কি মনে হয় 2.5 মাসের কোর্সে দেখা যাচ্ছে স্যার ম্যাম কোনোদিন ক্লাসে লিড করে গিয়েছেন কিনা? না, এটা মানে টু বি অনেস্ট একদম সত্য কথা বলতেছে, এটা কোনো লেট হয় নাই ওনাদের। সব একটা ক্লাস ওনারা মিস করেন নাই, প্রত্যেকটা ক্লাসে ডিউ টাইম। যেমন আমরা অনেক সময় লেট করে আসছি, স্টুডেন্টরা এসে দেখছি স্যার বসে আছেন, অনেক সময় আপনারা এত লেট করে আসতেছেন কেন, কারণ ক্লাস শুরু করে ফেলতেছেন। ঠিক 2টা ক্লাস ছিল আমাদের, ঠিক 2টায় শুরু হয়েছে। সো টাইম মেনটেনে বেস্ট, আমি 100 হেক্সাসে যে রুলস এবং রেগুলেশন আছে এগুলো আসলে আমরা ক্লাসে শুধু এটা বলি না, বাট অ্যাডমিশন যারা নিচ্ছেন এটা কিন্তু লিখিত আছে যে আপনার এই রুলস গুলো মানতে পারলে আপনি হেক্সাসে অ্যাডমিশন। এখানে একটা মজার কথা বলি, যখন আমি ভর্তি হই তখন পিছনে কিছু রুলস এন্ড রেগুলেশন ছিল। তো ফার্স্টে তারা আমাকে এটা দিছে যে এটা পড়েন, পড়েছেন। তো আমি, কারণ আমরা বাঙালি মানুষ, তো সব জায়গায় আমাদের টার্ম এন্ড কন্ডিশন দেয়। যখন আমরা একটা মোবাইলে অ্যাপসও ওপেন করি বা কিছুতে করি, ইনস্টল করার আগে বলে টার্ম এন্ড কন্ডিশন, আমরা এটা কিন্তু পড়ি না, আমরা এটা সেন্টার দিয়ে ইনস্টল করে দিই। সো আমার কাছে এরকম কিছু মনে হচ্ছিল, টার্ম এন্ড কন্ডিশন ওকে, বাট না, এখানে টার্ম এন্ড কন্ডিশন পুরোপুরি মানা হয়। আপনাকে যতটা এখানে লেখা আছে সবকিছু এখানে মেনটেন করা হয়, আপনাকে এটা মেনে চলতেই হবে। মানে আমাদের শুরু করলাম, বাট কিছুদিন পরে আমরা আসলে পথ হারিয়ে ফেললাম, বিষয়টা আসলে এমন হয় না, সবকিছু সুন্দর করে মেনটেন করা হয় বলবো। আপনার বেচে অনেক দুর্বল ছিল, অনেক মোটামুটি অ্যাভারেজ বা মডারেট লেভেল এক্সপিরিয়েন্স ছিল। আপনার কি মনে হয় স্যার যারা ক্লাস নিচ্ছেন এবং এই টেকনিক গুলো বা রুলস গুলো আসলে সবার জন্য সমানভাবে কাজ করছে কিনা? হ্যাঁ, জিনিসটা হচ্ছে কি, অনেকেই আছে যারা একদম বেসিক থেকে শুরু করে, কারণ সবার স্কিলটা সমান থাকে না। অনেকে আছে যে আগে থেকে ইংরেজিতে ভালো একটু বুঝে, অনেকে আছে যে একদম সে দুর্বল। তো সেক্ষেত্রে আমি বলবো স্যারের টেকনিকগুলো যারা দুর্বল তাদের জন্য অনেক ভালো কার্যকরী হবে। সে যদি প্র্যাকটিস করে, স্যারের কথাগুলো মেনে চলে, মোটামুটি একটা ভালো রেজাল্ট আসতে পারে। বাট দিন শেষে একটাই জিনিস, স্যার ম্যাডামরা কখনোই আপনাকে সম্পূর্ণ জিনিস করে দিতে পারবে না। আপনার প্র্যাকটিস আপনার নিজেকেই করতে হবে, আপনার কাজ আপনার নিজেকেই করতে হবে। আপনি যদি নিজেকে টাইম দেন, একটু ডিটারমাইন্ড থাকেন যে আমাকে এটা অ্যাচিভ করতেই হবে, এন্ড সব কিছু বলে যে মা আমাকে বলবে পড়ো, স্যার আমাকে বলবে পড়ো, এই জিনিসটা বাদ দিয়ে যে আমি পড়বো, দেন ইউ ডেফিনেটলি গট সাকসেস ইনশাআল্লাহ। আপনি আইএলটিএস এক্সামে 7 পেয়েছেন আলহামদুলিল্লাহ, পাশাপাশি রিডিং আপনি 7.5 পেয়েছেন। আপনার ব্যক্তিগত আসলে কোনো স্ট্র্যাটেজি আছে কিনা যেটা আসলে আপনি ফলো করেছেন, এবং অনেক আমার অডিয়েন্স আছেন ওনারা হয়তো জানতে চাইবেন যে আপনি রিডিং এ কিভাবে 7.5 পেয়েছেন? রিডিং এর জন্য একটাই জিনিস আপনাকে করতে হবে, ফার্স্ট থেকে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি ইংরেজির অর্থগুলো যাতে বুঝি, আমার ভোকাবুলারিটা যাতে স্ট্রং থাকে। কারণ রিডিংয়ে জিনিসটা খুবই সহজ, আনসারগুলো এখানেই দেওয়া আছে, কিন্তু শুধু অন্যভাবে দেওয়া, যে শব্দটার সাথে আপনি পরিচিত না,
তো আপনি যদি একটু শব্দ নিয়ে রিসার্চ করেন, একটু বুকআপস আপনার স্ট্রং থাকে এবং একটু তাড়াতাড়ি পড়ার অভ্যাসটা করতে পারেন, তাহলে আপনি রিডিং অনেক ভালো করবেন। কারণ আমি মনে করি রিডিং মডেলটা এত কঠিন না, এর চেয়ে আমার কাছে রাইটিং মডেলটা কঠিন হয়। যদি আমার কাছে সহজ নয়, আমার কাছে রাইটিং মডেলটা কঠিন মনে হয়, বাট রিডিং মডেলটা অত কঠিন না। আপনাকে জাস্ট একটু প্রশ্নটা বুঝতে হবে, যেখানে কি চাইছে, দেন আপনাকে প্যাসেজে ওই জায়গায় যাইতে হবে, এন্ড ওয়ার্ডের সাথে ওয়ার্ডটা মিলাইতে হবে, এন্ড আপনাকে ভাবটা বুঝতে হবে যে কোন ভাবে জিনিসটা আছে, পজিটিভলি আছে না নেগেটিভলি আছে, কোয়েশ্চনে আমার কি চাইছে, পজিটিভ ভাইব নাকি নেগেটিভ ভাইব, এটা বুঝলেই আপনি ভালো আনসার করতে পারবেন। একজন ছাত্র রিডিং এ আসলে প্রত্যেকদিন কতটুকু সময় ব্যয় করা উচিত? আমরা তো এমনিতে আসলে একটা অ্যামাউন্ট টাইম বলি, বাট এই ক্ষেত্রে আপনি কতটুকু সময় ব্যয় করেছেন? এটা ডিপেন্ড করে আসলে স্টুডেন্ট। আমি আগেই বলছি যে সবার স্কিল সমান না, অনেকে আছে অনেক দ্রুত সবকিছু বুঝতে পারে, অনেকে আছে সেম কাজটা করতে অনেক বেশি সময় লাগে। তো ফার্স্টেই আপনাকে দেখতে হবে 2-1 দিন যে আমার লেভেলটা কই। আপনি কেমব্রিজের বইগুলো আছে, অনেকগুলো বই আছে, টিচার আপনাকে ক্লাসে অনেক কিছু শিখাইতেছেন, ইভেন এখনকার দিনে অনলাইনেও অনেক কিছু অ্যাভেলেবল। সব কিছু মিলে যদি আপনি নিজের একটু যাচাই করেন যে আপনি কই আছেন, তখন আপনার নিজেকে একটা টাইম মেনটেন করতে হবে। বাট আই উইল সে, যদি আপনি 1-2 মাস প্রিপারেশন নেন, দৈনিক অ্যাটলিস্ট যে মডেলে আপনি দুর্বল সেখানে একটু বেশি সময় দেন, 4-5 ঘন্টা সময় দেন, আপনি ভালো করবেন। রাইট। সো আপনি কোর্সের পরে কত মাস বা কতদিন সময় নিয়েছিলেন? ও না, আমি কোর্স করার সাথে সাথে আমি রেজিস্ট্রেশন করে ফেলছি। আমার কোর্সটা শেষ হয়েছে, এতে 1 সপ্তাহ পরে আমি রেজিস্ট্রেশন করে ফেলছি। 1 মাস সাথে রেখে আমি চিন্তা করছি 1 মাস একটু দেখবো, তারপরে তেমন একটা দেখা হয় নাই, এটা একটা সমস্যা। এটা কি এই 1 মাস গুড ডিসিশন ছিল? মানে আমি মনে করি হ্যাঁ, আপনি যখন একটা ডিসিপ্লিনে আছেন, আপনাকে অনেক কিছুই আপনার মতের বিরুদ্ধে গিয়ে করতে হচ্ছে। যেমন হোমওয়ার্কগুলো আপনার অবশ্যই ভালো লাগতেছে না, আপনি প্রতিদিন এক কাজ করে জমা দিতেছেন। ইভেন ফার্স্টে আপনি স্পিকিং দিয়ে শুরু হয়েছে, একদম লাস্ট পর্যন্ত যাইতে অনেকগুলো হোমওয়ার্ক জমে গেছে। তো ডেইলি আপনাকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে শুধু হোমওয়ার্কই করা লাগছে। এরপরে যখন আপনার সব কিছু শেষ হয়ে যাবে, আপনি একটু উঠাল দিবেন যে আমি আর এখন আর একটু রিল্যাক্স হই, দেন এক্সাম দেই। বাট এই রিল্যাক্স হওয়ার ক্ষেত্রে আপনি ডিসিপ্লিনটা হারাই ফেলবেন। সো আমার সাজেশন থাকবে, আপনার যখন শেষ হবে আপনি তাড়াতাড়ি এক্সাম দেন। হ্যাঁ, মক টেস্টগুলো একটু দিতে পারেন, এই 1-2টা মক টেস্ট দিয়ে আপনার লেভেল বুঝতে পারেন। তখন আসলে আমি মনে করবো যে আপনার মক টেস্টে যদি রেজাল্ট খারাপও হয়, সেক্ষেত্রে আপনার মোটিভেশন হারানোর কোনো দরকার নেই। আপনি একটু নিজের একটু বেশি প্রেশারাইজ করেন, হোমওয়ার্কগুলো করতে যে সময় ব্যয় করছেন ডাবল সময় নিজের দেন। 1 মাসই তো, 15 দিন তো একটু মক টেস্ট আমরা আসলে এটা বলতে পারি যে ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস, কারণ সেখানে আপনি রিডিং এর ফুল টেস্ট দিতে পারছেন। আমি বলবো এখানে আপনি যদি মক টেস্ট দেন, আপনার একদম আইএলটিএস এক্সাম দেওয়ার সমান কথা, কোনো ডিফারেন্স নেই। সেম, আপনি এই পরিবেশটা সেম, এটা আমি 100 বার বলবো, একদম সমান। তো আপনি এখানে মক টেস্ট দেন, নিজের লেভেল যাচাই করেন, কিভাবে ডিল করবেন এগুলো ফাইন্ড আউট করেন, আপনি ভালো রেজাল্ট করবেন। রাইট। সো এখন আপনার কোন দেশে যাওয়ার ইচ্ছে? দেশে বলতে আমার ইংল্যান্ডে যাওয়ার ইচ্ছা বেশি। সো সেখানে আমার আসলে ইঞ্জিনিয়ারিং ফিল্ডটাও ভালো, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট, অ্যান্ড অলসো সাথে আমি আমেরিকাতেও ট্রাই করবো। এই 2-1টা দেশের মধ্যে একটু দেশে আমার যাওয়ার একটু ইচ্ছা আছে। আপনি কি মনে করেন, মানুষ শুধু আসলে আইএলটিএস করছে বিদেশের জন্য, এবং যদি বিদেশে তারা না যেতে পারে, তাহলে আইএলটিএস করে আসলে দেশে কিছু করা সম্ভব কিনা? অবশ্যই। এখন এই দিনে এসে আইএলটিএস এর যে প্রচারণা বা জিনিসটা যেভাবে বাড়তেছে, অবশ্যই আপনার একটা ভালো স্কোর থাকলে আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি ইনস্ট্রাক্টর হন, আপনার নিজের কিছু করেন, বা একটা আইএলটিএস সার্টিফিকেট থাকা মানে এখন আপনার প্রফেশনাল লাইফে অনেক হেল্প করে। আপনি বললেন আমি ইংলিশে প্রফিশিয়েন্ট, হ্যাঁ, বাট আপনার প্রমাণ একজন টিম আপনাকে রিক্রুট করবে, আপনি বললেন আমি ইংলিশ ভালো পারি, সেখানে যদি আপনার একটা লেভেল থাকে যে আমি ইংলিশে এতটুকু পাইছি, তাহলে আপনাকে একটা স্ট্রং ব্যাকআপ দিবে আপনাকে চাকরি পাওয়া বা জবের সেক্টরে। যেহেতু আমরা ক্রাইসিস, আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি, সেক্ষেত্রে এটা আপনাকে একটা বুস্ট হিসেবে কাজ করবে। শুধু বিদেশ যাও না, দেশের যে কোনো কর্মক্ষেত্রে আপনি এটা মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে তো আরো বেশি কাজ করবে। আর এখনকার দিনে যেরকম আমাদের অনলাইন জিনিসটা আসতেছে, আমরা রিমোট অনেক জব করতে পারি, সেখানে আপনি এটা একটা স্ট্রং ব্যাকআপ দিবে আপনাকে যে আমি ইংলিশে দক্ষ। আপনার একটা লেভেল, এটা একদম কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে আপনার মার্কিং হয়ে আসতেছে, অবশ্যই এটা একটা ভালো জিনিস। সো রাশিদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আসলে ইউ আর সো ফ্রেন্ডলি এন্ড অনেক তথ্য আপনি শেয়ার করেছেন। আমার বিশ্বাস আমাদের ভিডিওটা যারা দেখছেন আপনারা অনেক উপকৃত হবেন, এবং স্যার যে বিষয়গুলো শেয়ার করেছেন এগুলো আসলে মেনে চলার চেষ্টা করেন, এন্ড ইনশাআল্লাহ আপনাদের একটা ভালো রেজাল্ট আসবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার স্কিলটা ডেভেলপমেন্ট হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।